হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই জানেন বাংলা সাহিত্যের একজন প্রতিভাধর কবি, নাট্যকার, যাই বলেন না কেন, যত কিছুই বলি না কেন, তিনি আসলে তার সম্পর্কে আসলে মানে বলার যে মানে জ্ঞানের যে পরিধি সেটাই হয়তো আমার নাই। মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তো যশোরে বাড়ি আমার। যশোরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাইনি, বিষয়টা আসলে খারাপই লাগে। হ্যাঁ, গিয়েছি একবার। তো গিয়েছিলাম নাটক করতে। আমি একটা সংগঠন করতাম, বিবর্তন যশোর। তো বিবর্তন যশোরের পক্ষ থেকে একবার নাটক করে আসছিলাম। মধুমেলা হয়, সেই মধুমেলাতে। তাছাড়া ওইভাবে যাওয়া হয়নি। আসলে মধুমেলায় নাটক করতে গিয়েছিলাম, আমার পারফরমেন্স কেমন হবে। ওটা হলো মুক্তিযুদ্ধ নিয়ে একটা নাটক ছিল, সেই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছিলাম আমি। তো সব মিলে ওইটা টেনশনে ছিলাম, এই জন্য আসলে ওইভাবে কখনো ঘোরা হয়নি। তো মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে আর কি, কেশবপুরের সাগরদাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমি বের হলাম। সেক্ষেত্রে যশোরে মূল যে বাস টার্মিনাল থেকে আপনার চুপনগরের যে বাসগুলো যায়, সেই বাসে উঠে বসলাম। 70 টাকা ভাড়া নিল। কেশবপুরে নেমে কেশবপুর থেকে এখানে আপনার সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাওয়ার জন্য এখানে ভ্যান আছে, আবার সিএনজি মোটরসাইকেল। তো ভ্যানে 35 টাকা থেকে 40 টাকা ভাড়া। আমি ভ্যানে উঠে বসলাম। তো আমি পৌঁছে গেছি। দেখেন, প্রতি বছরই মধুমেলা হয়। তো মধুমেলাতে আপনাদের স্বাগতম। আমি হয়তো চাকরির সুবাদে মধুমেলাতে যাওয়ার সুযোগ পাই না। তো সব মিলায়ে যেহেতু সুযোগ পেয়েছি একটা দিন যাওয়ার, তো মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে একটু ঘুরে আসলাম। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার ভিডিওগুলো দেখছেন, তো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন এমন ভিডিও পেতে। আর বন্ধুরা, আমি গাছ সম্পর্কে অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করি। তো গাছ নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন। কারো গাছ উপহার লাগলে আমাকে বলবেন, আমি গাছ উপহার দিব। দাঁড়ান, আপনার একটু তো মাইকেল পরিচালনা মধুসূদন চালাই দিই, দত্তের আপনার লাভ হবে না। দাঁড়ান ভিউয়ার্স, এখানে এই যে সাগরদাড়ি, যে এটা হলো কপোতাক্ষ নদ, অর্থাৎ মাইকেল মধুসূদনের যে বিখ্যাত কবিতা, এই যে কপোতাক্ষ নদ সতত হে মোর পর তুমি মনে। তো সেই কবিতার যে সেই নদে আসলে তো এই যে কপোতাক্ষ যে নদে আমি একটা নৌকাতে উঠে বসলাম। নৌকাতে আসলে এখানে ভাড়া সিস্টেম এমন যে আধা ঘন্টা 200 টাকা এবং 1 ঘন্টা 300 টাকা। তো এর ঘন্টা চুক্তি। তো আমি মোটামুটি আসলে আমার নৌকা ভালো লাগে, সেই জন্যই আর কি উঠছিলাম নৌকাতে। যেখানে পানি সেখানে আসলে আমরা দেখছি আদিম যুগে একটা জনবসতি গড়ে উঠছে। পানির সাথে আমাদের সখ্যতা কিন্তু অনেক আগে থেকেই। সেই হিসাবে নৌকাতে চড়াটা আমার আসলে ভালো লাগছিল, এই জন্য আমি নৌকাতে চড়ছি আর কি। আপনারাও নৌকা ভ্রমণটা করবেন এখানে। বন্ধুরা, আমি নৌকা ভ্রমণ শেষ করছি নির্দিষ্ট সময়, অর্থাৎ আমি 200 টাকা আর কি ওনাকে দিয়েছিলাম। আমাকে একটু ঘোরাইলো 40 মিনিট মতো, 10 মিনিট বেশি ঘোরাইছিল। তো আসলে ভালোই লাগছিল। এই এই কপোতাক্ষ নদের যে জলটা অনেক স্বচ্ছ ছিল, মনে হচ্ছিল একটু গোসল করি। যেহেতু পোশাক টোশাক ওইভাবে নিয়ে যাওয়া হয়নি আর ওইভাবে প্রস্তুতিও ছিল না, সেই জন্য আর কি গোসলটা করা হয়নি। কিন্তু জলটা অনেক ঠান্ডা ছিল। বন্ধুরা, আপনারা যারা দূর থেকে এই মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ভ্রমণে আসবেন, যদি নৌকা ভ্রমণের বিষয়টা মাথায় নেন, তাহলে অবশ্যই আহ, আহ, এই নদীতে গোসল করার একটা বিষয়, এই কপোতাক্ষ নদে গোসল করার বিষয়টা মাথায় রাখবেন। দেখেন, এখানে অনেকগুলো আইটেম আছে, যা অনেক দোকান। এই দোকানে অনেকগুলো দেখলাম যে এটা কাঠের কুমির, দেখেন সুন্দর, মাত্র 100 টাকার মূল্যে। তুলনামূলক শহরের থেকে এখানে প্রত্যেকটা জিনিসের দাম কম ছিল, যেটা আমার ভালো লাগছিল। এবং আমি পাশের একটা হোটেলে খেলাম, হাঁসের মাংস ছিল দেশি, অর্থাৎ চীনি হাঁস, চীনা হাঁস যেটা বলি আমরা। 4 পিস চীনা হাঁসের মাংস, 150 টাকা। আর ভাত হলো 10-15 টাকা, 15 টাকা মনে প্লেট নিয়েছিল। তো আমি আসলে ওই নদীর সাইডটা ঘুরছি প্রথমে এসেই। এবার
আস্তে আস্তে দেখেন এখানে কিছু জিনিসপত্র দেখলাম। এবার আমার সে মূল আকর্ষণ মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ঢোকা। এখানে 20 টাকা প্রবেশ মূল্য। তো আমি ঢুকেছি এখানে। এখানে বিভিন্ন ছন্দে কবিতা টবিতা লেখা ছিল। কবিতা লেখা ছিল কবির। কবির কিছু উক্তি লেখা ছিল। এটা গ্রন্থাগারও আছে। এই যে পুকুরে দেখেন অনেক রঙিন মাছ আছে এবং বড় টাইপের অনেক মাছ, যেগুলো 12, 14, কোনো 15 কেজি, যে মাছগুলো মুড়ি দিলে আসলে মুড়ি খাইতে আসছিল এখানে। দৃশ্যটা আমার অনেক ভালো লাগছিল। অবশ্য ছোটোবেলা থেকে মাছ ধরার প্রতি একটা নেশা কাজ করতো, কিন্তু এভাবে সময় সুযোগ কখনো হয়ে ওঠেনি। কিন্তু মাছ দেখতে ভালো লাগে পুকুরে বা অ্যাকোরিয়ামে বলেন। আমি যেহেতু আসলে মাছের বিষয়টা আগে জানতাম না, এজন্য মুড়ি বা মাছের জন্য কোনো খাবার নিয়ে আসা হয়নি। কিন্তু এখানে একটা নির্দেশনা আছে, মাছকে মুড়ি ব্যতীত অন্য কোনো খাবার দেয়া ভিউয়ার্স যাবে না। দেখেন এখানে বিশেষ আকর্ষণ, অলরেডি এখানে এখানে মুড়ি একটা দিলে প্ল্যাকার্ডে লেখা ছিল। মাছ আসে। তো এখানে তো কিছু বড় আমি বড় মাছ আসলে আছে, প্রায় দেখছি 10-12 আরকি, কেজি অনেকে ওজন, মুড়ি আরো টুড়ি বড় দিছে, হয়তো সেই আছে এখানে। মাছের বিচরণগুলো দেখছিলাম, ভালো লাগছিল আমার। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন মধু মেলাতেই বলেন বা এই যে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ভ্রমণে, তারা অবশ্যই এই যে মুড়ি নিয়ে আসবেন মাছেদের খাবারের জন্য। এই দেখেন এখানে একটা শান বাঁধানো, এই যে পুকুরটা বাঁধে দেয়া গ্রাম অঞ্চলের দিকে। শান বাঁধানোর বিষয়টা অনেকটা ভালো। কারণ প্রত্যেক বাড়িতেই পুকুর, 2-3 বাড়ি পর পুকুর থাকে। পুকুরে শান বাঁধানো থাকে। দেখেন কত বড় বড় মাছ এখানে। আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে 15-20 কেজি ওজনেরও মাছ আছে এই পুকুরে, যেটা সামনে আসছিল। হয়তো বা আরও বড় মাছ থাকতে পারে, যেটা ক্যামেরার সামনে হয়তো বা আমি কিছু সময়ের জন্যই ক্যামেরা ধরছি এখানে, যেটা হয়তো বা ক্যামেরার সামনে আমি দেখাইতে পারিনি বা সেটা আসেনি মাছগুলো। তো সব মিলে আসলে ভালো লাগা কাজ করছিল। মাছ আসলে খাওয়ার থেকে যদি মাছ পুকুরে বিচরণ করে যেটা দেখা যায়, সেটা কিন্তু ভালো লাগে। তো আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে দেখুন ঢুকছি। এখানে ওনার কবির কাকার বাড়ি আছে, তার কাছারি বাড়ি আছে। এবং এখানে এই যে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে যদি বলি, উনি কিন্তু যেমন প্রতিভাধর ছিল, আসলে অতুলনীয়। যদি কেউ মেঘনাদবধ কাব্য পড়তে চান, তাহলে তাকে অনেক বই পড়ে এসে তারপর এটা পড়তে হবে, নাহলে সে বুঝবে না আসলে এখানে কি বোঝাইছে। আসলে উনি যদি ইংরেজি সাহিত্যের প্রতি মনোনিবেশ না করে শুধুমাত্র বাংলা সাহিত্যের প্রতি মনোনিবেশ করত, তাহলে উনি বাংলার হয়তো শ্রেষ্ঠ কবি হয়ে যেতেন। ওনার কিছু বই আমি পড়ার চেষ্টা করেছি একসময়, যদিও আমি সাহিত্যের স্টুডেন্ট না, তবুও বাংলার প্রতি আমার একটা আগ্রহ ছিল বরাবরই। একসময় কবিতাও লিখতাম, পেপার পত্রিকায় দিতাম, পাবলিশড হতো। এখন আর হয়তো ওই ভালো লাগে না, ওইটা আর মনে আসে না যে একটু কবিতা লিখে পেপারে দেই। সেই সুবাদে অনেক কবির বই পড়ছি, অনেক বই পড়ছি। আমার ছোটোবেলায় আমি যখন ক্লাস 9-10 পড়তাম, তখনই আপনার হলো 5 টাকা 10 টাকা করে জমায় আমি কিস্তিতে বই কিনতাম। ওই সময়ের বইগুলো আমার এখনও আছে। আমি বাড়িতে গিয়ে দেখলাম এবারও সানসেটের উপরে বইগুলো রাখা আছে। তো এখন আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে একটা উক্তি আছে না, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। হয়তোবা সাহিত্যের প্রতি সেই পড়ার মনোযোগটা আর আসে না। তো এটা হলো কবিদের বাড়িতে যে মন্দিরের এখানে পূজা অর্চনা হতো। ভিউয়ার্স, এখানে কবির সময়কালের ব্যবহার্য কিছু আসবাবপত্র, জিনিসপত্র ছিল, যেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে একটা দা ছিল, এটাকে রামদা বলে, বড়। এটা ওই সময় আমাদের বাড়িতে আমি দেখছি এক সময় এই টাইপের দাগুলো, কিন্তু এখন সময়ের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে। দেখেন একটা টুপি রাখা বক্স, যেটা আমি কখনো দেখিনি। আমার একটা ইচ্ছা আছে পাথরের থাল ব্যবহার করা, পাথরের থাল বাটি। আমি ছোটোবেলায় দেখছি আমাদের বাড়িতে পাথরের থাল ছিল একটা বড়। আমি যদি কখনো ভালো জায়গায় পৌঁছাইতে পারি চাকরিতে,
তো মোটামুটি ইচ্ছা আছে একটা পাথরের সেট বানাবো, থাল বাটি, যেটাতে আমি খাওয়া দাওয়া করবো, আমার ভালো লাগে। তো এখানে দেখেন অনেকগুলো কবির বংশ পরিচয় তুলে ধরছে। বন্ধুরা, এখানে কবির স্বরচিত অর্থাৎ নিজের হাতে লেখা অনেকগুলো লেখনী বাঁধাই করে রাখা হয়েছে। আপনাদের শেষে মাইকেল মধুসূদন দত্ত যেখানে ফার্সি ভাষা শিখতেন সেই মসজিদটাও দেখাবো, আপনারা দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিও এখনও দেখছেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পরবর্তী জেনারেশন, যেটা সব লিস্ট আছে। দেখেন মাইকেলের 12টি ভাষা জানতেন। যারা চাকরি বাকরি প্রত্যাশী তারা কিন্তু এইটুকু, এই অংশটুকু তাদের জন্য গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত কতটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তো দেখেন তৎকালীন ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র বলেন বা এগুলো আছে, এটা দেখেন। বন্ধুরা, সব মিলায়ে আমার জার্নিটা অনেক ভালো লাগলো, অনেক ভালো কাটলো। তো আপনারাও আসবেন মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে বেড়াতে। আর কেশবপুরে আসলে অবশ্যই শীতকালে আসবেন, তাহলে যশোরের রস খাওয়ারও নিমন্ত্রণ থাকলো। খেজুরের রস, যশোরের বিখ্যাত খেজুরের রস। তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর বিভিন্ন দর্শনীয় স্থান দেখাই আমি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখেন, এটা হলো সেই মসজিদ যেখানে মাইকেল মধুসূদন দত্ত তার ছোটবেলায় ফার্সি ভাষা শিখতেন। দেখেন এখানে অবশ্যই মসজিদে মাইকেল মধুসূদন দত্ত ফার্সি ভাষা শিখতেন। তো সব মিলে গ্রামমাটা পরিবেশ এবং হচ্ছে আপনার আশেপাশে হোটেল বলেন বা সব কিছু জিনিসের দামও অনেক কম ছিল।